সবাইকে নতুন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম। আজকে এই ভিডিওটা তোমাদের দেখার পর আলো রিলেটেড যত রকম তোমাদের সমস্যা ছিল সমস্ত কিছু সমাধান করব, প্রমিস করছি। ভিডিও শুরুতেই তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর সমস্ত ইউটিউবাররা আছে যারা এই কথাটাই শুরুতে বলে যে ভিডিওকে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। ব্যাপারটা হলো, যদি কারোর মনে হয় শেষ পর্যন্ত দেখতে ইন্টারেস্টেড হচ্ছ ভিডিও শুরুতে, তবে দেখো। আর যদি মনে না হয় তাহলে দেখার দরকার নেই। জোর করে কিছু হয় না এই পৃথিবীতে। তো তোমার যদি মনে হয় তবে দেখো, যে না ভিডিওটা দেখলে আমার কিছুটা সমস্যার সমাধান হবে, তবে তুমি দেখো, নাহলে জোর করছি না। আর যার মনে হচ্ছে যে না ভিডিওটা দেখার পর আমার নেক্সট পার্ট চাই, তাহলে তোমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, আমি এর পরবর্তী পার্ট কিন্তু নিয়ে আসবো। তার কারণ একটা ভিডিওতে এত বড় একটা অধ্যায়কে কিন্তু কমপ্লিট করা যায় না। তো যাই হোক, কথা বেশি বলবো না, আজকে শুরু করব আমাদের সেই নির্ধারিত যে চ্যাপ্টার আলো লাইট। আমরা সেই আলো সম্পর্কে এখন বিস্তারিত জ্ঞান নেব। বেসিক থেকে শুরু করব, জিরো থেকে শুরু করব, যতক্ষণ না পর্যন্ত হচ্ছে হিরো। তো এই জিরো থেকে হিরো এই চ্যাপ্টার আমি করেই ছাড়বো। তো শুরু হচ্ছে আলো। দেখো, আলো চ্যাপ্টারে প্রথমেই আমরা এসে যেগুলো করার চেষ্টা করব সেটা হচ্ছে আলো কি জিনিস, কি তাই তো? কেউ জানো সম্পিতা? আলো লাইট। লাইট, আলো মানে লাইট। বাট আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে স্যার আলো কি, তাহলে আলো আমি কি বলবো? আলো কি জিনিস, আলো কাকে বলে, বা আলো বলতে কি বোঝায়, আমরা তখন কি বলবো? আলো এক প্রকার শক্তি। ভেরি গুড। আর কেউ কিছু? দেখো, আমাকে যদি কেউ কোয়েশ্চেনটা করতো তাহলে আমি অ্যান্সারটা দিতাম, আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি যোগায়। কথাটা কি বোঝা গেল? তাহলে আলো কি? আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি যোগায়। তো এবার যদি কেউ জিজ্ঞাসা করে যে আলোর ধর্ম বলে কিছু আছে, আমি বলবো হ্যাঁ অবশ্যই। আলোর ধর্ম বলতে যদি আমরা বোঝাই, সেটা হচ্ছে আলো সরলরেখা বরাবর চলাচল করে। আলো কি করে? সরলরেখা বরাবর চলাচল করে। অর্থাৎ আলো কোনো সময় কিন্তু এইরকম বক্র পথ, অর্থাৎ এরকম আঁকা বাঁকা পথে কিন্তু আলো যেতে পারে না। আলো সবসময় কি হয়, একটা স্ট্রেট লাইন বরাবর সামনের দিকে এগিয়ে যায়। এবার এই আলো যাওয়ার পথে যদি কেউ বাধা হিসাবে দাঁড়ায়, তখন আলো কিন্তু আর জলের মতো এইরকম ভাবে এগিয়ে যেতে পারে না, যেটা আমরা ভূগোলে পাই অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অর্থাৎ সমুদ্রের একদম নদী যাওয়ার পথে মিয়েন্ডার হয়, নদী বাঁকগুলোকে মিয়েন্ডার বলা হয়। আর নদীর এইগুলো হয় কিন্তু সব নিম্ন গতিতে, তখন আর বেগ থাকে না। তখন সামনে যদি কেউ আসে, সেটাকে ভেঙে চুরে তছনছ করে আর সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তখন কিন্তু অশ্বক্ষুরাকৃতি হ্রদগুলো তৈরি হয়, এগুলো জলের ক্ষেত্রে। আর উচ্চ গতিতে কি হয়, আই আকৃতির ভূমিরূপ তৈরি হয়, আর মধ্যগতিতে ভি আকৃতির ভূমিরূপ গুলো তৈরি হয়, আর বদ্বীপ গঠন হয়। আমি ভূগোল যেহেতু মাস্টার না, ভূগোলের জিনিস বলবো না, বাট আমার কাজটা হলো যে আলো যদি এরকম জলের মতো যেতে চাইতো, যেতে পারতো না, তখন কি হয়, আলোর এই সরলরেখা বরাবর চলাচলের কারণে আলো তখন এদের একটা ছবি এখানে ফেলে দিয়ে চলে যায়। তখন এটাকে বলবো আমরা ছায়া। এই হাতের বোর্ডে দেখা যাচ্ছে নিশ্চয় ছায়াটা। তাহলে এই ছায়াটার কোন যত আমি কাছে নিয়ে আসছি তত ছায়াটা দেখতে সুন্দর লাগছে না? অ্যাকুরেসি আস্তে 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 কেমন ঘোলা হয়ে যাচ্ছে না? তো এই ঘোলা অংশটাকে যদি আমি এখন মন দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে ভিতরে দেখছি ভালোই অনেকটা কালো কালো জায়গা, আর বাইরের পার্টটা কেমন যেন একটা ফ্যাকাশে টাইপস হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে প্রচ্ছায়া আর হচ্ছে উপচ্ছায়া। আমরা ছোটবেলায় এই কনসেপ্ট গুলো শিখেছিলাম, কোনটা প্রচ্ছায়া, আর ওই যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি না, একটু নেগলেক্ট করছি যে জায়গাগুলো, সেগুলোকে বলছি আমরা উপচ্ছায়া। তো আজকে এইসব ছোটখাটো জিনিস আলোচনা করব না, আজকে আমরা আলোর বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমরা খাতাতে নোট ডাউন করে নাও যে আলো কি। আলো হলো এক প্রকারের শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি যোগায়। আর তার সাথেই আমরা আর একটা কোশ্চেন নোট ডাউন করে রাখছি, আলোর প্রধান ধর্ম। তাহলে আলোর প্রধান ধর্ম কি? আলো সবসময় সরলরেখা বরাবর চলাচল করে। আলো সবসময় সরলরেখা বরাবর চলাচল করে। তো আজকে আলোর আমরা প্রথমেই যে কনসেপ্ট গুলোকে বুঝবো সেটা হচ্ছে আলোর প্রতিফলনের কনসেপ্ট আমরা প্রথমে বুঝবো, তারপর আজকে আলোর প্রতিসরণ বুঝবো। তো এই দুটো জিনিস একত্রিত করার পর আস্তে আস্তে করে আমরা এগোবো, এবং এগোতে এগোতে যতক্ষণ না এটা শেষ হচ্ছে ততক্ষণ আমরা ক্লাসটাকে চালিয়ে যাব, যতক্ষণ মোটামুটি বোঝানো সম্ভব বা যতক্ষণ ব্রেন নেবে ততক্ষণ তোমাদেরকে আমরা দিয়েই যাব। তোমরা শুধু দেখো, বোর্ড ওয়ার্কটাকে নোট ডাউন করো, আর যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই বলতে হবে যে কোনো জায়গায় সমস্যা হচ্ছে কিনা। তো প্রথমে আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে প্রতিফলন, রিফ্লেকশন। প্রতিফলন আমরা বুঝবো। দেখো, আলোর প্রতিফলন যদি বুঝতে হয় তাহলে এই সমস্ত জিনিসগুলো প্র্যাকটিক্যাল ভাবে বুঝতে হয়।
হাতে কলমে বুঝতে হয়। তো হাতে কলমে যদি আমরা একবার প্র্যাকটিক্যাল করে বুঝে যাই তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো কখনোই ভুলবো না। তার কারণ আমরা কি জানি যে কোনো একটা জিনিস মুখস্থ করার থেকে যদি সেটাকে ভিজুয়ালি, অডিও এবং ভিজুয়াল যদি একসাথে হয় তাহলে সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে জাপটে বসে, অর্থাৎ সেই জিনিস আমরা ভালোভাবে বুঝতে পারি। তো আজকে আমরা থিওরিটাকে বোঝাচ্ছি, বাট পরবর্তী যে ক্লাসটা হবে সেখানে কিন্তু আমরা সব হাতে কলমে দেখবো, প্র্যাকটিক্যাল করে দেখবো আমরা যে কিভাবে হচ্ছে, সত্যি এরকম হয় কিনা, ঘটনাগুলো ঘটে কিনা, সেগুলোকে কিন্তু আমরা চুলচেরা বিশ্লেষণ করব। তার জন্য কিন্তু আমাদের পরবর্তী এপিসোডটাকে তোমাদের জয়েন করতে হবে অবশ্যই। তাহলে দেখো, আলোর প্রতিফলন কাকে বলা হয় এটা বোঝার জন্য আমি প্রথমে এখানে একটা দর্পণ নিলাম। কি নিলাম? দর্পণ। দর্পণের এইরকম সাইনটা না দিলে দর্পণ বোঝায় না, তো এই সাইনটা দিচ্ছি আমরা। স্যার দর্পণ, এটা তো আমি কোনোদিনও শুনিনি, এটা বা কি? আরে বাবা, আয়না তোমার বাড়িতে, যেটা তুমি সকালে উঠে মুখ দেখো, ব্রণ বেরিয়েছে কিনা একটা, এখানে কালি টালি লেগে আছে কিনা, টিপটা ঠিকঠাক জায়গায় আছে কিনা। তো এই এক রকমের একটা দর্পণ আমরা নিলাম, এটা সমতল, বুঝতেই পারছো, কোনো উত্তল নেই, মানে এর কোনো পার্ট উঁচু বা নিচু এরকম কোনো ব্যাপার নেই, পুরো একটা সমতল ফ্ল্যাট আমরা একটা মিরর নিয়েছি। তো এবার আমরা এই দর্পণের উপর এখান থেকে টর্চ লাইটের সাহায্যে বা লেজার লাইটের সাহায্যে একটা আলোক রশ্মি ফেললাম। এই যে আলোক রশ্মিটা এখানে এসে পড়লো এটাকে বলা হয় আপতিত আলোক রশ্মি। কি বলা হয়? আপতিত আলোক রশ্মি। ভালো করে বোঝো ইন ডিটেলসে, তাহলে কিন্তু একদম ইজি হয়ে যাবে। যে বিন্দুতে এসে পড়লো তাকে বলা হয় আপাতন বিন্দু। কি বলা হয়? আপাতন বিন্দু বলা হয়। তাহলে ভালো করে বুঝতে হবে যে দর্পণের উপর যে আলোক রশ্মিটা তুমি ফেললে সেটাকে বলছি আমরা আপতিত আলোক রশ্মি, আর যে বিন্দুতে এসে পড়লো সেই বিন্দুকে আমরা বলছি আপাতন বিন্দু। আর যখনই এই আপতিত আলোক রশ্মি কোনো একটা বিন্দুর উপর এসে পড়ে তখন কি হয়, সেই বিন্দু থেকে আলোক রশ্মি ওই সমতল মাধ্যমের থেকে প্রতিফলিত হয়ে আবার পুনরায় প্রথম যে মাধ্যমে এসেছিল সেই মাধ্যমে ফিরে যায়। অর্থাৎ আলোক রশ্মি আবার তার বিপরীত মুখ করে যে পথে এসেছিল ঠিক তার বিপরীত দিকে আবার অগ্রসর হলো, বাট মাধ্যমটা কিন্তু একই রয়ে গেল। এসেছিল মনে করো শূন্য মাধ্যম থেকে, ও আবার সেই শূন্য মাধ্যমে রিটার্ন করলো। তো এই যে আলোক রশ্মিটা ফিরে যাচ্ছে আমরা এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। কি বলা হয়? প্রতিফলিত রশ্মি। তাহলে এবার একটা কথা মনে রাখো, আপতিত রশ্মি যে বিন্দুতে পড়লো তাকে বলা হয় আপাতন বিন্দু। আপাতন বিন্দু থেকে যে রশ্মি আবার পুনরায় রিফ্লেকশন হয়ে ফিরে গেল তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। তাহলে এবার যদি আমি এখানে যদি একটা 90 ডিগ্রি কোণ আঁকি তাকে বলা হবে অভিলম্ব। কি বলা হবে? তাহলে আপাতন বিন্দুর উপর যদি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকা যায় তাহলে এই যে বাহুটা তার নাম হচ্ছে অভিলম্ব। অভিলম্ব। তো এবার মনে রাখো, এই অভিলম্বের সাথে আপতিত আলোক রশ্মি যে কোণ করে তাকে বলা হয় আপাতন কোণ। কি বলা হয়? আপাতন কোণ, যেটাকে আমরা আই দ্বারা রিপ্রেজেন্ট করি। কি দ্বারা রিপ্রেজেন্ট করি? আই দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আই ইজ ইকুয়াল টু কি বলতে পারি? আপাতন কোণ। আপাতন কোণ। আবার এই প্রতিফলিত রশ্মি এই অবিলম্বের সাথে যে কোণ করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। কি কোণ? আমরা এটাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করি। বোঝা গেল? তাহলে এটাকে আমরা কি বলি? আর দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা এই আর মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে কি হয়? প্রতিফলন কোণ। মনে থাকবে? তাহলে আমাদের আর একটুখানি বুঝে নি। তাহলে আপতিত আলোক রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে তাকে বলা হয় আপাতন কোণ। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। তাহলে আমরা আলাদা করে আই আর আর কোণকে নামকরণটা করতে পারলাম। তাহলে আই মানে হচ্ছে আপাতন কোণ, আর মানে হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে স্যার প্রতিফলন কাকে বলা হয়? যদি এখান থেকে এখন কোশ্চেনটা চলে আসে, স্যার প্রতিফলন কাকে বলা হয়? আমরা একটা আলটিমেট বুঝে গেলাম, বাট এটাকে সংজ্ঞাকারে তাহলে কি লিখবো? যে কোনো একটি মাধ্যম থেকে আলোক রশ্মি যখন কোনো সমতল স্বচ্ছ মাধ্যমের উপর এসে পড়ে, মানে কোনো একটি দর্পণের উপর এসে পড়ে, তখন সেই আলোক রশ্মি যে কোণে এসে পড়ে, অর্থাৎ যে আপাতন কোণে এসে পড়ে, ঠিক একই কোণ করে পুনরায় আবার প্রথম মাধ্যমে ফিরে যায়। আলোর এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। কি বলা হয়? আলোর প্রতিফলন। তাহলে স্যার এখান থেকে কি একটা কোশ্চেন আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আই ইজ ইকুয়াল টু আর,
অল টাইম, ইয়েস অর নো? Yes. অর্থাৎ আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান সর্বদা কি হয়? সমান হয়। তাহলে স্যার প্রতিফলনের কটা সূত্র? তাহলে আমরা প্রতিফলনের দুটো সূত্র এখন আলোচনা করব, 1 নাম্বার সূত্র, 2 নাম্বার সূত্র। স্যার প্রথম সূত্রটা তাহলে কি হবে? প্রথম সূত্রটা আমি বলছি, তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে। সর্বদা কি থাকে? একই সমতলে থাকে। তুমি যদি কোনো রকম ভাবে সমতল না করে 3 ডাইমেনশনাল কোনো কিছু ভাবো, তাহলে তোমার সেই ভাবনা চিন্তাটা কিন্তু নিছকই মিথ্যা। যা হবে একটা একই তল, ঠিক আছে, আমার একটা বোর্ডের তলে পুরো অবস্থান করছে। তাহলে আবারও বলছি প্রথম সূত্র, তাহলে প্রতিফলনের প্রথম সূত্রটা কি? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে। ক্লিয়ার? এবার 2 নম্বর সূত্র, একদম ইজি সূত্র, আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান। আবারও বলছি, আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান। তাহলে আমরা আলোর প্রতিফলন কাকে বলে? আলোর প্রতিফলনের দুটো সূত্র, আপতিত আলোক রশ্মি কাকে বলে, আপতন বিন্দু কি, প্রতিফলিত রশ্মি কাকে বলে, অবিলম্ব কাকে বলে, আপতন কোণ কাকে বলে, প্রতিফলন কোণ কাকে বলে, এই ছোট্ট একটা লেকচারের মাধ্যমে বুঝতে পারলাম। তাহলে ছোট্ট করে যদি আমি এখন কোশ্চেন করি, তোমাকে যদি কোশ্চেন করি যে আপতিত আলোক রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে তাকে কি কোণ বলা হয়? আপতন কোণ। আবার প্রতিফলিত রশ্মি যদি অবিলম্বের সাথে কোণ করে তাহলে সেটাকে প্রতিফলন কোণ। এবার যদি তোমাকে কোশ্চেন করি আপতন কোণের মান যদি 45 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মান কত ডিগ্রি হবে? 35 ডিগ্রি হবে। ওকে, তো এইরকম ভাবে যদি কোশ্চেন আমি করি তাহলে তোমরা একটা টাইম কিন্তু বোকা হলেও হতে পারো। কখন হবে আমি একটুখানি বলি, কখন বোকা হবে। হাত থেকে মার্কারটা পড়ে গেল। তো সুমি, তোমার প্রশ্ন, আপতন কোণের মান যদি 30 ডিগ্রি হয় প্রতিফলন কোণের মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা, সম্প্রীতার কোশ্চেন, আপতন কোণের মান যদি 90 ডিগ্রি হয় প্রতিফলন কোণের মান কত ডিগ্রি? জানতাম এটাই তোমরা ভুল বলবে, এটা হচ্ছে 0 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে এটা মাথায় রেখো, লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিফলন কোণের মান কত ডিগ্রি? তাহলে আপতন কোণের মান 90 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত ডিগ্রি? এটা কিন্তু লোকে ভুল করে বসে। সবাই ভাবে 70 হলে 70, 80 হলে 80, বাট 90 হলে 0, তখন কিন্তু আর কোণ করতে পারছে না। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিফলন কোণের মান কত ডিগ্রি হয়? তাহলে আশা করছি তোমাদের প্রতিফলন সম্পর্কিত আর কোনো রকম কোশ্চেন থাকার কথা না। তো এবার আমরা জানবো যে প্রতিফলনের প্রকারভেদ কি জানবো। তাহলে এবার আমরা প্রতিফলনকে 2 ভাগে ভাগ করি। কয় ভাগ? 2 ভাগে ভাগ করি। কি কি? প্রথম ভাগ আমরা যেটা করি সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। কি বলবো? নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন। আর 2 নাম্বার হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে আমরা মোটামুটি আলোর প্রতিফলনকে কটা ভাগে ভাগ করলাম? দুটো ভাগে। কি কি? নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে এবার আমাদের জানতে ইচ্ছা করছে, স্যার নিয়মিত প্রতিফলন কাকে বলে, স্যার বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? আর যদি কিছু উদাহরণ ভিজুয়ালাইজ করা যেত তাহলে আমাদের বুঝতে স্যার আরো বেশি সুবিধা হতো। তাহলে নিয়মিত প্রতিফলন একদম ইজি। আমি বলেছি ফিজিক্স হলো ছবির উপর বেস করে, ছবি নেই ফিজিক্স নেই, ছবি দিয়ে সব হয়। এই পৃথিবীতে ছবি এমন একটা জিনিস, তোমাকে যদি কেউ গল্প বলে কোনো একটা রাক্ষসের, আর তুমি যদি মনে মনে সেই ছবি মাথার মধ্যে আঁকতে পারো, তাহলে ওই গল্প তোমার কাছে সব থেকে শ্রেষ্ঠ গল্প। আর তুমি যদি ওই গল্পের কোনো ছবি মাথার মধ্যে আঁকতে না পারো, তাহলে ওই গল্প তোমার মজা দিতে পারবেই না, আর ওই গল্প তোমার ভালো লাগবে না। তার কারণ আমরা কেউ একটা কথা বলছি, এই যে এখন কথাগুলো বলছিলাম, এটাও অনেকে হয়তো মাথার মধ্যে ছবি আঁকছে। যে একদা এক সময় সেখানে একটা গুহার মধ্যে একটা শিয়াল ছিল, শিয়ালটা বাইরে অপেক্ষা করতো কোনো অন্য মুরগি টুরগি আসছে কিনা। এই বলার সাথে সাথে কিন্তু মাথার মধ্যে একটা গুহা, একটা শিয়াল, একটা মুরগি এসে গেছে। তো এটা একটা ইন্টারেস্টিং পার্ট। এরপরে কি হয় তাহলে দেখি তো কি হয়। বাট আমার মাথায় তো এরকম ছবি আসে না। তার মানে বুঝতে হবে তোমার ভাবনা শক্তি অনেকটা কমে গেছে, তোমাকে অনেক কনসেন্ট্রেট করতে হবে। অনেক অনেক সময় অনেক কিছু তোমাকে পড়াশুনো করে চুপচাপ একটা জায়গায় রেস্ট নিতে হবে, তোমার ব্রেনকে একটুখানি রেস্ট দিতে হবে। তা নাহলে কিন্তু তুমি এই ছবি আঁকতে না পারলে পিছিয়ে পড়বা অন্যদের থেকে, মনে থাকবে। তাহলে প্রথমে আমরা নিয়মিত প্রতিফলন, জাস্ট একটা ছবি আঁকবো, তোমরা নিজেরাই আন্দাজ করতে পারবা কাকে বলে। আমি ছবি আঁকছি, শুধু দেখো। এই রেখা তীর চিহ্ন কিন্তু দিতে হবে, কোন দিক থেকে কোন দিক আসলে।
ঠিক আছে, তাহলে আমি দুটো ছবি এখানে এঁকে ফেলেছি। যারা একদম ভূত বিজ্ঞান বোঝে না, আলো যাদের কাছে ভীষণ বাজে হচ্ছে, জীবন অন্ধকারে পরিণত হয়েছে, তারা এই ভিডিওটা দেখুক, তারা শিখুক ব্যাপারটা কিভাবে হয়। ওই সয়কা বই দেখে টিক মেরে দিলাম, এখান থেকে 50টা কোশ্চেন কালকে পড়ে আসবি নাহলে মারবো, ওই 50টা কোশ্চেন মুখস্থ করে এসে পড়া দিলাম, ও করে কিছু হবে না বাবা। তোমাকে বুঝতে হবে আলো কি, আলো কোথার থেকে তৈরি, উদ্ভব কিভাবে, আলোর ধর্ম কি, এই সম্পর্কে তোমার যতক্ষণ না তোমার জ্ঞান লাভ হবে ততক্ষণ ওই 50টা কোশ্চেন পড়ে কিচ্ছু হবে না। ওইসব করে লোককে খবরের কাগজও মুখস্থ করানো যায়, তাতে কোনো লাভ আছে? খবরের কাগজ মুখস্থ করেছি, বাট আজকে খবর কি হেডলাইন তাই জানি না, তাই ওরা মুখস্থ বিদ্যা করার আমার প্রয়োজন নেই। এখন সমস্ত মাস্টারমশাইদের একটা নতুন ধর্ম ট্রেন্ড এসে গেছে বাজারে। আগে সয়কা বই, সয়কা বইতে 50টা কোশ্চেন, প্রশ্নের মান 1, আগে মুখস্থ করবি তারপর পড়তে আসবি, কোনো লাভ নেই, পুরো শেষ হয়ে যাবে জীবন। আগে বোঝো ভূত বিজ্ঞানটা, তা নাহলে কিন্তু 2 মাস বাদে সব ভূত বিজ্ঞানে তৈরি হবে, মনে থাকবে তো। এবার নিয়মিত প্রতিফলন দেখে কি মনে হচ্ছে? নিয়মিতভাবে প্রতিফলিত হয়। তার মানে নিয়মিত প্রতিফলনে একটা জিনিস বোঝা যাচ্ছে যে একগুচ্ছ আলোক রশ্মি, এখানে তো একটা, এখানে 3টে, মানে একগুচ্ছ ধরে নিতে পারি। একগুচ্ছ আলোক রশ্মি কোনো একটি সমতল স্বচ্ছ মাধ্যমের উপরে এসে পড়লো, সেখান থেকে পুনরায় আবার রিফ্লেকশন হয়ে সব ফিরে গেছে। দেখো যে কোণে এসেছিল আবার ঠিক একই কোণে ফিরেছে, বাহ, তাহলে এটাকেই আমরা বলবো নিয়মিত প্রতিফলন। স্যার একটু গুছিয়ে বলবেন? একগুচ্ছ আলোক রশ্মি যখন কোনো সমতল মাধ্যমের উপর এসে আপতিত হয়, তখন ওই আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ঠিক তার বিপরীত মাধ্যম, অর্থাৎ যে মাধ্যমে এসেছিল ঠিক তার বিপরীত দিকে ওই একই মাধ্যমের একই কোণে ফিরে যায়। আলোর এই ধরনের ঘটনাগুলোকে বলা হয় নিয়মিত প্রতিফলন। ক্লিয়ার? এবার বিক্ষিপ্ত প্রতিফলনে যাই। স্যার বিক্ষিপ্ত প্রতিফলনটা আমি একটুখানি আইডিয়া করতে পারছি। হ্যাঁ বলো, কি আইডিয়া করতে পারছো? যে একগুচ্ছ আলোক রশ্মি যখন কোনো অসমতলের উপরে এসে পড়ছে, বক্রতল। স্যার আমি একটা উদাহরণ দেবো? হ্যাঁ দাও। 3। স্যার আরেকটা উদাহরণ দেবো? ঘরের দেওয়াল। স্যার আরেকটা উদাহরণ দেবো? পরে দেবো, কারণ ওইটা আমি ধরবো, তাই উদাহরণটা আমি এখন দেবো না, তুমি এখন চুপচাপ বসো। তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলা হয় একটু বলি। একগুচ্ছ আলোক রশ্মি যখন কোনো অসমতল মাধ্যমের উপর এসে আপতিত হয়, তখন ওই আলোক রশ্মি প্রতিফলিত হয়ে বিক্ষিপ্ত করে চারিদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ যে কোণে আসে ঠিক সেই কোণে আর ফিরতে পারে না। সবাই আসলো একই সাথে, কিন্তু এবার বিক্ষিপ্ত করে চারিদিকে ছড়িয়ে পড়লো। আলোর এই ধরনের ঘটনাগুলোকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে এবার যদি তোমাদের কোয়েশ্চেন করি আমি, নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন সবাই কি বুঝে গেছো? তাহলে বলো তো সিনেমার পর্দাতে কি ধরনের প্রতিফলন হয়, নিয়মিত না বিক্ষিপ্ত? বিক্ষিপ্ত। কেন কেউ বলতে পারবে? কারণ যখন সিনেমা চলাকালীন পর্দার মধ্যে যখন আলোটা পড়ে তখন সারা পর্দা জুড়ে ছড়িয়ে পড়ে। ভেরি গুড। তার কারণ সিনেমার হলের ভিতরে গিয়ে কে কোথায় বসবে আমি তো জানি না। আমি না হয় ভালো মানুষ ঠিকঠাক জায়গায় বসবো, সোনালি তো ঠিকঠাক জায়গায় নাও বসতে পারে। খানাখন্দ, কোথায় অন্ধকার, সেখানে গিয়ে ঘামটি মেরে বসে রয়েছে যাতে কেউ না দেখতে পায়, পড়া বন্ধ করে দিয়ে সিনেমা দেখছি, জিতের সিনেমা। তাহলে ব্যাপারটা বুঝতে হবে কিন্তু যে কে কোথায় দর্শক বসবে কেউ জানে না। তাহলে সিনেমার পর্দায় যদি নিয়মিত প্রতিফলন হয়, তাহলে তো কোনো একটা দিকের দর্শক দেখবে সিনেমা, কেন প্রজেক্টর থেকে আলো ফেলা হলো পর্দায়, এবার আলো তো রিফ্লেকশন হয়ে ফিরবে, তাহলে যেদিক থেকে যাচ্ছে শুধু সেখানকার লোকই দেখতে পাবে যে সঠিক, আর অন্যরা তো সব উল্টোপাল্টা দেখবে, অস্পষ্ট দেখবে। তাহলে সিনেমার পর্দা এর জন্য খসখসে করা হয়, অমসৃণ করা হয়। কেন করা হয় বুঝতে পারলে? তার কারণ ওই অমসৃণ করলে কি হবে, আমাদের আলো বিক্ষিপ্ত করে চারিদিক ঘরে ছড়িয়ে পড়বে, অর্থাৎ সব দিকের দর্শক সমান সিনেমা উপভোগ করতে পারবে। মাথা মাথায় ঢুকে গেল? তোমরা নিজেরাই বুঝতে পারবা। বাড়িতে যখন যাচ্ছ, শোকেসের সামনে যে আয়না লাগানো, সেখানে লাইট মারো, কোন একটা দিক আলো হবে, কিন্তু দেয়ালে আলো মারো, সারা ঘর আলো আলো হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এবার যদি তোমাদের প্রশ্ন করে, তাহলে দেওয়ালে কোন ধরনের প্রতিফলন হয়? বিক্ষিপ্ত। বইয়ের পৃষ্ঠায় কোন ধরনের প্রতিফলিত হয়? বিক্ষিপ্ত প্রতিফলন। এর জন্য বইয়ের পৃষ্ঠা দেখো এত খসখসে করা হয়, তা নাহলে এর জন্য তেল তেলে পৃষ্ঠা হলে আর দেখতে পেতে না। বোঝা গেল ব্যাপারটা? তাহলে লেখাগুলো এর জন্য আমাদের বইয়ের পৃষ্ঠা খসখসে কেন করা হচ্ছে? বিক্ষিপ্ত প্রতিফলন করার জন্য। যদি সেরকম পুরো প্লেন জায়গায় তুমি লেখালেখি করো না, সেই জায়গাটা কিন্তু এ করতে পারবে না। যেমন অনেকে ছবি আঁকে কিন্তু প্লেন পৃষ্ঠায় না, আর্ট পেপারে কিন্তু যেটা খসখসে বাদ সেখানে রংগুলো করে। বোঝা গেল? ঠিক করে না? ঠিক করে দাও। ঠিক আছে, আচ্ছা আমি পরে ঠিক করবো। আচ্ছা, তাহলে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন মাথার মধ্যে ঢুকে গেছে, কারো কোনো সমস্যা হয়নি তো? তাহলে এই নিয়মিত আর বিক্ষিপ্ত প্রতিফলন নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আমি করে দিলাম। তাহলে আলোর প্রতিফলন নিয়ে আর কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে একটা ক্রুশিয়াল পয়েন্ট ছিল, লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিফলন কোণের মান কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি। মনে থাকবে?
আর আপাতান কোণের মান আর প্রতিফলন কোণের মান সর্বদা কি হয়। এবার তোমরা এগুলো কেন শিখবে, এই জিনিসগুলো তোমাকে এবার বড় বড় যখন থিওরি সলভ করবো, আমরা থিওরাম সলভ করবো, তখন এসব কাজে লাগবে। তখন আমি যে আপাতান কোণ প্রতিফলন কোণ কি জিনিস খানা মাথা দেয় তাই না জানি, তাহলে আমি করবোটা কি করে? তাহলে আগে আমাদের এইগুলোকে ট্র্যাক করতে হবে। ক্লিয়ার? এবার আমরা শুরু করব আলোর প্রতিসরণ। আমি বোর্ড মুছছি না, দেখে নাও। আলোর প্রতিসরণ আমরা একটুখানি বোর্ডে বোঝার চেষ্টা করি। একটা ছবি আঁকবো, জাস্ট একটা ছবি, আর কিচ্ছু না। ছবি কথা বলে। এই ছবিটার মধ্যে আমি এখানে একটা জল নিয়েছি, একটা গ্লাস, তার মধ্যে কিছুটা জল, আর এই জলের মধ্যে আমি একটা পেন ডোবানোর চেষ্টা করলাম, একটা কাঠি ডোবানোর চেষ্টা করলাম। কি করলাম? কাঠি ডোবানোর চেষ্টা করলাম। কেউ এই ছবিটা দেখে কিছু বুঝতে পারছে কি হলো ব্যাপারটা? হ্যাঁ, বলো। আর কাঠি মানে ডোবালে জলের মধ্যে, মানে বাইরে থেকে দেখলে মনে হয় কি অর্ধেকটা ডুবেছে, অর্ধেকটা একটু বেঁকে রয়েছে। একদম। তার মানে আমার কাঠিটা ঠিকঠাকই আছে, কিন্তু যখন আমি গ্লাসের মধ্যে ঢুকিয়েছি দেখে মনে হচ্ছে কাঠিটা লেয়ার, যেখানে জলের তল শেষ হয়ে গেল সেখান থেকে মনে হচ্ছে কি আমার কাঠি মনে হচ্ছে বেঁকে গেছে, কিন্তু তুলছে আর তো ঠিকই। এরকম তোমরা বাড়িতে গিয়ে যদি একটা কাঁচের গ্লাসের মধ্যে পেন ডোবাও, দেখবা পেন ব্যাকা। এবারে এই যে স্যার ব্যাকে কেন? এই ব্যাকে হচ্ছে প্রতিসরণ। এই ব্যাকাটাকে কি বলা হয়? স্যার একটুখানি ছবি টবি এঁকে আর একটু ভালো করে প্রতিসরণটা বুঝিয়ে দেবেন, আমি স্যার বুঝতে পারছি না ব্যাপারটা। হ্যাঁ, কেন দেবো না? তুমি এখানে একটা কাঁচের স্ল্যাব নাও। কি নাও? তোমরা পরের দিন সব দেখতে পাবা কাঁচের স্ল্যাব সব আমি আনবো এখানে, ঠিক আছে? এটা একটা কাঁচের স্ল্যাব। এই কাঁচের স্ল্যাবে তুমি এখান থেকে একটা আলোক রশ্মি লেজার দিয়ে ফেললে, তাহলে মনে রাখবা যখনই আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমে এসে পড়ে, তখন ওই যেখানে বিভেদ করে রেখেছে সেটাকে বিভেদ তল বলা হয়। তাহলে এটা এয়ার আর গ্লাসের বিভেদ তল, এয়ার মানে বায়ু, আর এটা হচ্ছে গ্লাস মানে হচ্ছে কাঁচ। তাহলে এই বায়ু আর কাঁচের মাঝখানে একটা বিভেদ সৃষ্টি করেছে বিভেদ তল। তাহলে যেখানে এসে পড়বে সেখানে একটা 90 ডিগ্রি বাধ্যতামূলক, 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, এটা বাধ্যতামূলক, এটা অবিলম্ব তৈরি হলো। তাহলে অবিলম্বের সাথে যে কোণ করলো তাকে কি বলা হবে? আপাতন কোণ, তাই তো? তাহলে এটাকে আমরা নাম দিলাম আই, ঠিক আছে? তাহলে যে আলোক রশ্মি এসে পড়লো সেই একই নাম, তাহলে আপতিত আলোক রশ্মি। কি আলোক রশ্মি? আপতিত আলোক রশ্মি। এবার ব্যাপারটা বোঝো, তাহলে ও কাঁচ মাধ্যম দিয়ে ও সোজা এই দিকে যাওয়ার কথা ছিল, কি ঠিক কি না? আমি একটুখানি ভগ্নরেখা করি, তাহলে জিনিসটা যেহেতু এটা ফাইনাল লাইন না, তাহলে এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি দেখছি না, ও না গিয়ে কিছুটা সরে এসছে। কোন দিকে? অবিলম্বের দিকে কিছুটা সরে এসছে। এসে এখান থেকে যদি অবিলম্ব সাপোজ হয়, তাহলে এখান থেকে এসে ও আবার এখান থেকে বেরিয়ে গেছে, তাহলে এটা সমান্তরালে আবার বেরিয়ে গেল। বোঝা গেল? এই মাঝখানের এই পার্টটা দেখে মনে হয় যে বেঁকে গেছে, ঠিক না? আলোর এই ধরনের ঘটনাগুলোকে বলা হয় আলোর প্রতিসরণের ধর্ম। কি বলা হয়? প্রতিসরণ বা প্রতিসরণের ঘটনা। আর তাহলে এই কোণটাকে কি বলবো? আর কোণ, তাহলে এটা হলো প্রতিসরণ কোণ। তাহলে এটা যদি আপতিত আলোক রশ্মি হয়, তাহলে এটা প্রতিসৃত আলোক রশ্মি। ক্লিয়ার? তাহলে এটা আপতিত আলোক রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে তাকে কি বলা হয়? আপাতন কোণ, যেটাকে আমরা আই দ্বারা রিপ্রেজেন্ট করি। আর অবিলম্বের সাথে যে প্রতিসৃত রশ্মি যে কোণ করে তাকে কি বলা হয়? প্রতিফলন কোণ। এটা প্রতিফলন বলবো না, যেহেতু প্রতিফলন হচ্ছে না, প্রতিসরণ কোণ। প্রতিফলন, যখন আমরা আলোর প্রতিফলন করছিলাম তখন প্রতিফলন কোণ, আর এটা প্রতিসরণ করছি তাহলে প্রতিসরণ কোণ, ঠিক আছে? এটা কি কোণ? প্রতিসরণ কোণ। তাহলে এবার সবার একটা মনে কোয়েশ্চেন, স্যার তাহলে এই কোণটাকে কি বলবো স্যার? এই কোণটা, এখানেও তো একটা কোণ তৈরি হয়ে গেল। তাহলে আলোটা এই দিকে যাওয়ার কথা, বাট এই দিকে গেল না, এতটুকু সরে যাচ্ছে। তাহলে এইখানে যে জায়গাটুকু যে কোণটা তাকে কি বলবো? এই কোণটাই হচ্ছে আমাদের ক্রুশিয়াল এন্ড মেন পয়েন্ট অফ লাইট। এটাকেই বলবো আমরা চ্যুতি কোণ। কি কোণ? এটাকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? তো আমরা এখন এই চ্যুতি কোণের মান বের করা শিখবো। কি করে এটাকে বের করে? তাহলে আমি বাংলায় একটু লিখে দিচ্ছি, চ্যুতি কোণ, চয় জফলা রস্যু তয় রশ্মি, চ্যুতি কোণ অনেকে বলে। তো এই চ্যুতি কোণের মান কিন্তু আমাদের এখন এখান থেকে বের করতে হতে পারে। বাট তার আগে আমি আরেকবার বলে দিই যে আলোক রশ্মি কেন এরকম অবিলম্বের দিকে সরে আসে, তোমাদের জানতে হয়তো ইচ্ছা করছে, একটুখানি বলে দিই। আলোক রশ্মি যখন বায়ু থেকে, আমরা বায়ু মাধ্যমটাকেই বলবো হালকা মাধ্যম। কি মাধ্যম? হালকা। তোমরা আমার কথা শুনে অনেকে হাসতে পারো, যারা ইউটিউব ভিডিও দেখছে তারা হয়তো অন্য নামে জানে, একটু বাদে বলবো কেন এই কথাটা আমি বললাম। এমনি এমনি আর বলছি না, আমার প্রত্যেকটা কথার পেছনে মিনিং থাকে। আর কাঁচটাকে বলছি আমরা ভারী মাধ্যম। কি মাধ্যম?
ভারী মাধ্যম। এবার দেখো আমাদের ফিজিক্সে এই হালকা ভারী ব্যাপারটাকে সবাই হালকা ভাবেই নেয়, বাট আমি এই হালকা আর ভারী মাধ্যমটাকে একটু ভারী ভাবেই নিই। কেন নি? আলটিমেট আমার লেখা উচিত ছিল এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। এই লঘু আর ঘন ছোটবেলায় আমার সব একই রকম মনে হতো। ঘন তাজা দুধের রাজা, আমুল বাটার, এসব কত এক ফ্যাট দেখতাম না ছোটবেলায়। আমার কাছে ঘন আর লঘু মনে হতো কি সবই তো ব্যাপার একই। ঘন দুধ দাও, হ্যাঁ, ঘন একটুখানি ঘন করে পায়েস রান্না করো, হ্যাঁ, এই যে ঘন লঘু কেমন একটা গুলিয়ে যায়। তো আমি আমার নিজেকে দিয়ে বিচার করে বলছি, তার জন্যই আমি হালকা আর ভারী লিখি, তাহলে বুঝতে অসুবিধা নেই। তাহলে মাথায় রাখতে হবে যেটা হালকা সেটাকেই বলছি আমরা লঘু। কি বলছি? লঘু। আর যেটা ভারী মাধ্যম সেটা হচ্ছে ঘন। বাট এই হালকা ভারী লিখলে আজ পর্যন্ত কেউ কাটতে পারেনি, কেউ পারবেও না। আর অনেকে হালকা ভারী দিয়েই করে। আমরা নিজেদের সুবিধার্থে এখন সকালকে বলছি প্রভাত, আর রাতকে বলছি আমরা কি, রাত্রে বলছি রাত্রি বা সন্ধ্যা নেমে গেছে। হ্যাঁ, আমরা সকাল এখন বলি না, প্রভাতে উঠিয়ে আমি মনে মনে বলি, কিন্তু ছোটবেলায় শুনেছি সকালে উঠিয়ে আমি মনে মনে বলি। এটা আমাদের কারুকার্য, আমরা ভাষার দিন দিন অনেক ভালো ব্যবহার করছি এর জন্য। তো এটা কোনো ব্যাপার না। তাহলে তোমরা হালকা আর ভারী মাধ্যম নিয়ে মনে রাখবা। তাহলে ভালো করে বোঝো, আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ভারী মাধ্যমের মধ্যে এসে পড়ে তখন আলোক রশ্মির বেগ কমে যায়। কি কমে যায়? বেগ কমে যায়। ভালো করে একটা জিনিস বুঝবা, আমি খালি রাস্তায় সেই বেগে দৌড়াচ্ছি, হঠাৎ করে আমার পেছনে গলার দিকে কেউ একটা টায়ার বেঁধে দিয়েছে, তাহলে ওই টায়ারটা তো পেছন দিকে আমাকে টানছে, তাহলে আস্তে আস্তে আমার বেগ কমবে না? তাহলে আস্তে আস্তে দেখবা বেগ যদি কমে যায়, আমি কিন্তু আমার ট্রাকে আর থাকতে পারবো না, আমার লাইনে থাকতে পারবো না, আমি কিন্তু আস্তে আস্তে সরে আসার চেষ্টা করবো যে দিক থেকে টান পড়ছে। তাহলে আমাদের আলোক রশ্মি যখন হালকা থেকে ভারী মাধ্যমের মধ্যে গমন করলো তখন কি হয়, ওর বেগ কমে যাওয়ার কারণে অবিলম্বের দিকে সরে আসে। অবিলম্বের দিকে কি হয়? সরে আসে। অনেকেই কিন্তু এই কনসেপ্টটা জানে না। তাহলে এখান থেকে স্যার বলুক আর না বলুক, আমি যদি এখন কোয়েশ্চেন করি, আশা করছি যারা ভিডিও দেখছে আর যারা আমার স্টুডেন্ট সামনে অফলাইন বসে রয়েছে, অফলাইন এবং অনলাইন সবাই বলতে পারবে। তাহলে আলোক রশ্মি যদি এখান থেকে বেরোনোর চেষ্টা করত, অর্থাৎ এবার যদি আলোক রশ্মি ভারী মাধ্যম থেকে হালকা মাধ্যমের মধ্যে যেত, তাহলে কি হতো? তাহলে কি ও একদম, তার মানে ওর যাওয়ার কথা ছিল এই পথে, বাট না, ও আরো এইদিকে চলে আসতো। কেন? তার কারণ আমরা জানি যে ভারী মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে আলোক রশ্মি পাড়ি দেয় তাহলে তার বেগ বেড়ে যায়, আর সেই বেগ বাড়ার কারণে ও অবিলম্ব থেকে কি হয়, আরো দূরে সরে আসে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে যখন এয়ার টু গ্লাস, গ্লাস টু এয়ার, কখন অবিলম্বের দিকে সরবে আর কখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে, ব্যাপারটা কি মাথার মধ্যে ঢুকে গেছে? তাহলে আমরা এই ধরনের ঘটনাগুলোকে বলে থাকবো কি, আলোর প্রতিসরণ। আলোর কি? প্রতিসরণ। তাহলে এবার আমরা এই চ্যুতিকোণের মানটা বের করার চেষ্টা করি। তাহলে দেখো, এটা যদি আই কোণ হয় তাহলে এই টোটালটাই তো এর বিপরীত কোণ, ইয়েস অর নো? তাহলে আই কোণের সমতুল্য হলো আর কোণ প্লাস ডেল্টা। ক্লিয়ার? তার কারণ আমরা জানি বিপরীত কোণের মান সমান হয়। তাহলে আমি যদি আলোক রশ্মি এখান থেকে টানি, তাহলে এটার বিপরীত এইটা, এটার বিপরীত এইটা। তাহলে আমরা এখান থেকে আই ইকুয়াল টু লিখতে পারি কি, আর প্লাস ডেল্টা, আর প্লাস ডেল্টা। তাহলে এখান থেকে এখন আমি ডেল্টার মান বের করব, তাই তো? তাহলে এখান থেকে আই বিয়োগ আর, তাহলে আমাদের চ্যুতিকোণের মান কত? আই বিয়োগ আর। তাহলে আপাতন কোণের থেকে যদি প্রতিসরণ কোণ আমি বিয়োগ করি তাহলে চ্যুতিকোণ পেয়ে যাব। তাহলে আমাকে যদি কেউ এখন বলে আপাতন কোণের মান 45 ডিগ্রি আর প্রতিসরণ কোণের মান 15 ডিগ্রি, তাহলে চ্যুতিকোণের মান কত? তাহলে 45 বিয়োগ 15 কত ডিগ্রি? কত হচ্ছে? তাহলে 30 ডিগ্রি। ক্লিয়ার? শেষ। তাহলে আমরা যে করেই হোক এখান থেকে ডেল্টার মান বের করতে পারবো। বোঝা গেল?